সাংঘবের গল্পপাঠ চ্যানেলে আজকে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি লরা ইনগালস ওয়াইল্ডারের লেখা লিটল হাউস সিরিজের তৃতীয় গল্প লিটল হাউস অন দ্য প্রেয়ারি। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প লিটল হাউস অন দ্য প্রেয়ারি। 1। গোটা শীতকাল ধরে মাকে বোঝালো বাবা, না বেগুড়সে আর থাকা যাবে না, চারিদিক থেকে মানুষ এসে ভিড় করছে এখানে, কান পাতলেই শোনা যায় কেউ না কেউ গাছ কাটছে ফসলের জমি বের করবে বলে। চলো আমরা পশ্চিমে গিয়ে বাসা বাঁধি। এই নির্জন জঙ্গলটা বাবার খুব পছন্দ ছিল, কিন্তু অনেক লোক এসে পড়ায় বন্য প্রাণীরা ভয় পেয়ে সরে যাচ্ছে দূরে, শিকার পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। এখন এখান থেকে চলে যাওয়াই উচিত মনে করছে বাবা। কাজেই একদিন তৈরি হলো বাবা, মা, মেরি, লরা আর ছোট্ট ক্যারি। ওয়াগনে চেপে রওনা হয়ে যাবে বুনো পশ্চিমের পথে, ইন্ডিয়ানদের দেশে। এত শীতে সুন্দর ছোট্ট ছিমছাম গরম বাড়িটা ছেড়ে খোলা আকাশের নিচে পথ চলা, মা একটু আপত্তি তুলেছিল, কিন্তু বাবা বোঝালো যদি যেতে হয় এখনই রওনা হওয়ার সময়। বসন্ত এসে গেলে মিসিসিপির বরফ গলে যাবে, তখন আর নদী পার হওয়া যাবে না। তাছাড়া এখন এই বাড়ির যা দাম পাবো পরে আর তা পাবো না। বাড়ি বেচে দিয়েছে বাবা, সেই সঙ্গে গরু আর বাছরটাও। ওয়াগনটায় হিকড়ি কাঠ দিয়ে সুন্দর ফ্রেম বানিয়ে তার উপর সাদা ক্যানভাস মুড়ে ছাদ তৈরি করেছে। তারপর একদিন খুব ভোরে বিদায় জানাতে আসা আত্মীয় স্বজন সবার সঙ্গে হাত মিলিয়ে রওনা হয়ে গেল দীর্ঘ যাত্রায়। খাট, তোশক আর টেবিল চেয়ারগুলো ছাড়া সবই তুলে নিয়েছে ওরা ওয়াগনে। বন্দুকটা বাবা এমন জায়গায় ঝুলিয়েছে যেন হাত বাড়ালেই পাওয়া যায়। দুটো বালিশের মাঝখানে রেখেছে তার বেহালার বাক্স, যেন ঝাঁকিতে কোনো ক্ষতি না হয়। আঙ্কেলরা ঘোড়া জুতে দিল ওয়াগনে। লরা আর মেরিকে গাড়িতে তুলে দিয়ে বাবা সাহায্য করলো মাকে উঠতে। দাদি এগিয়ে এসে ক্যারিকে তুলে দিল মার কোলে। তারপর সবাই গাড়ির দুপাশে দাঁড়িয়ে একসঙ্গে বলল গুড বাই, গুড বাই। ছোট্ট বাড়িটার পাশ দিয়ে চলে গেল ওরা। জানলার শাটার লাগানো বলে বাড়িটা দেখতে পেল না ওদের যাওয়া। বাড়িটাকে ওদের শেষ দেখা। পেপিন শহরে পৌঁছে আজ অন্য রকম লাগলো লরার। তুষার জমে আছে সবখানে, সবকটা বাড়ির দরজা বন্ধ, স্টোরের দরজাও। কিন্তু বাবা এগিয়ে গিয়ে ধাক্কা দিতেই খুলে গেল। বুনো জানোয়ারের ছাল বিক্রি করে দীর্ঘ যাত্রায় যা যা প্রয়োজন হবে সব কিনে নিল বাবা। ওয়াগনে বসেই রুটি আর চিটাগুড় দিয়ে নাস্তা সেরে ফেলল ওরা। তারপর বিশাল পেপিন লেকের মধ্যে দিয়ে গাড়ি হাঁকালো। পুরো বরফ জমে আছে লেকের উপর শক্ত হয়ে, আরও অনেক চাকার দাগ রয়েছে বরফে। সেই পথেই চলল ওয়াগন। পিছু পিছু আসছে ওদের বুলডগ জ্যাক। আদিগন্ত বিস্তৃত লেক পেরোতে অনেক সময় লাগলো। তারপর আবার ডাঙায় উঠে জঙ্গলের মধ্যে দিয়ে চলল ওয়াগন। বেশ কিছু দূর গিয়ে ছোট্ট একটা বাড়ি দেখে আগুন জ্বেলে নিয়ে ওতেই রাত কাটাবে বলে থামল ওরা। এই বাড়িতে কেউ থাকে না, প্রয়োজনে আশ্রয় নেয় মুসাফির। রাত্রে কামান দাগার মতো গুরু গম্ভীর আওয়াজে ঘুম ভেঙে গেল লরার। বিছানায় উঠে বসতে যাচ্ছিল, মা বলল ও কিছু না লরা, বরফ ফাটছে। রাত্রে বাবা ওয়াগন পাহারা দেওয়ার জন্য বাইরেই ঘুমিয়েছে। সকালে নাস্তা খেতে এসে মাকে বলল বড় বাচ্চা বেঁচে গিয়েছে ক্যারোলিন। রাত্রে শুনেছ বরফ ফাটার আওয়াজ? আমরা লেকের মাঝখান থাকতেই যদি ভাঙতে শুরু করত। কথাটা শুনেই চোখ দুটো ছানা বড়া হয়ে গেল লরার। তাই তো, যদি আমরা সবাই ওই পেপিন লেকের হিমশীতল পানিতে ডুবে যেতাম। তুমি কিন্তু একজনের আত্মা চমকে দিচ্ছ চার্লস, মৃদু হেসে বলল বাবা। পাশ ফিরে লড়ার অবস্থা দেখে ওকে বুকে তুলে নিল বাবা। ভাবো একবার, মিসিসিপি পার হয়ে এসেছি আমরা। কেমন লাগছে তোমার 8 বোতল মিস্টার সাইডার? ভালো লাগছে বাবা। ইন্ডিয়ানদের এলাকায় এসে পড়েছি আমরা। না, এটা মিনেসোটা, আরও অনেক পথ বাকি। দীর্ঘযাত্রা, পথ আর ফুরায় না। সারাদিন ছোটে ঘোড়াগুলো যতদূর সাধ্য এগিয়ে গিয়ে থামে। বাবা মা ওয়াগন থেকে নেমে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে।
সকালে উঠে নাস্তা সেরেই আবার পথ চলা। কখনো বৃষ্টির কারণে নালা বা খাল পানিতে ভরে গেলে একই জায়গায় অপেক্ষা করতে হয় ওদের পরপর কয়েকদিন। অবশ্য বেশিরভাগ খাড়ের উপর দিয়ে কাঠের ব্রিজ আছে। মিসৌরি নদীর তীরে আর কোনো ব্রিজ পাওয়া গেল না। ভেলায় চেপে পার হলো ওয়াগন। জমি কখনো সমতল, কখনো উঁচু নিচু পাহাড়ি, কখনো কাদায় আটকে যায় গাড়ির চাকা, কখনো প্রবল বৃষ্টিতে খাল পেরোনো যায় না। এক জায়গায় ঠায় বসে থাকতে হয় 8-10 দিন। তবু এগিয়ে চলেছে ওরা। পথেই বাদামি রঙের ঘোড়া দুটো বদলে একজন লোকের কাছ থেকে দুটো ওয়েস্টার্ন ম্যাস্টাং নিল বাবা। মেরি আর লরা নাম রেখে দিল ওদের পেট আর প্যাটি। উইসকনসিনের বিগুডস থেকে মিনেসোটা, তারপর আইওয়া হয়ে মিসৌরিতে আছে ওরা। এখন চলেছে কানসাসের দিকে। এই দীর্ঘ পথ। দিনে গাড়ির পিছু পিছু দৌড়ে এসেছে জ্যাক। রাত্রে পাহারা দিয়েছে চোর, ডাকাত, বন্য জন্তু যেন মনিবের কোনো ক্ষতি না করতে পারে। বিশাল ক্যানসাসের সমতল জমিতে প্রবল হাওয়ায় দোলে শুধু লম্বা ঘাস। চতুর্দিকে দিগন্ত পর্যন্ত কোথাও আর কিচ্ছু নেই, যেন বিরাট এক বৃত্তের ঠিক মাঝখানে রয়েছে ওরা। পেট আর প্যাটি সারাদিন ছুটেও বেরোতে পারে না বৃত্তের মাঝখান থেকে। পশ্চিমের আকাশ লাল হয়ে যায় সূর্য ডুবলে। ছোট্ট ক্যাম্পফায়ার বিশাল বিস্তৃতির তুলনায় মনে হয় অকিঞ্চিতকর। ক্রমে কালো হয়ে আসে সব কিছু। ঘাসের কানে কানে উদাস শীষ দিয়ে যায় দমকা হাওয়া। আকাশ ভরে যায় জলজলে তারায়। মনে হয় এত কাছে যে হাত বাড়ালেই ছোঁয়া যাবে। 2 অনেক চড়াই উতরাই পেরিয়ে চওড়া একটা খালের ধারে এসে থামল ওয়াগন। বোঝা যাচ্ছে না কতটা গভীর। ঘোড়া দুটো পানি খেয়ে নিল, নাকে নাক ঠেকিয়ে লেজ নাড়ল। ওয়াগনের ক্যানভাস টেনে নামিয়ে ভালো করে বেঁধে নিল বাবা। বিড়বিড় করে বলল, বেশি গভীর না হলেই বাঁচা যায়। ভয় ফ্যাকাশে হয়ে গিয়েছে মেরির মুখ। গুটিসুটি মেরে শুয়ে পড়ল। নিজের সিটে বসে বাবা বলল, মাঝে কিছুটা জায়গা হয়তো ওদেরকে সাঁতার কাটতে হতে পারে। তুমি কিছু ভেবো না ক্যারোলিন, আমরা ঠিকই পার হয়ে যাব। জ্যাককে তুলে নিলে হতো না? জিজ্ঞেস করলো লরা। বাবা কোনো জবাব দিল না, ঘোড়ার রাশ নিয়ে ব্যস্ত। মা বলল, ওর জন্যে চিন্তা নেই লরা, সাঁতার কেটেই পার হতে পারবে জ্যাক, ও ভালো সাঁতার জানে। কাদার উপর দিয়ে গড়িয়ে পানিতে নামলো ওয়াগন। স্রোতের তোড় টের পাওয়া যাচ্ছে চাকায়। পানির কলকল শব্দ হচ্ছে ক্রমে। চোখ বন্ধ করে পড়ে আছে মেরি। স্রোতের ধাক্কায় দুলছে ওয়াগন। হঠাৎ মাটি ছেড়ে ভেসে উঠল ওয়াগনটা। হেলে দুলে ভারসাম্য রক্ষা করছে। চেঁচিয়ে উঠল মা, শুয়ে পড়ো, কেউ নড়বে না। ঝট করে মেরির পাশে শুয়ে পড়ল লরা। বিপজ্জনকভাবে দুলছে ওয়াগন। মনে হচ্ছে বাঁকা হয়ে ঘুরে যাচ্ছে একদিকে। লাগামগুলো ধরো ক্যারোলিন, বাবার গলার আওয়াজ। দোল খেল ওয়াগন। পর মুহূর্তেই ঝপাত করে পানিতে কি যেন পড়ল। লাফিয়ে উঠে বসল লরা। ভয় কলজে শুকিয়ে গিয়েছে। বাবা নেই। 2 হাতে ঘোড়ার লাগাম ধরে বসে আছে মা। সামনে তীর দেখা যাচ্ছে না। পানিতে পেট আর প্যাটির পাশে বাবার ভেজা মাথা। এক হাতে পেটের শ্বাস ধরে টানছে সামনের দিকে। বাবার গলায় আওয়াজ আবছাভাবে শুনতে পেল লরা। কিছু কি বলছে বোঝা গেল না। শান্ত খুশি খুশি গলায় কি যেন বোঝাচ্ছে ঘোড়াকে। মার মুখটা ভয় ফ্যাকাশে। শুয়ে পড়ো লরা, বলল মা। শুয়ে চোখ বন্ধ করল লরা। কিন্তু তারপরে মনে হলো পরিষ্কার দেখতে পাচ্ছে তীব্র স্রোত। বাবার তামাতে রঙের দাড়ি ডুবছে ওতে আর উঠছে। অনেকক্ষণ পর চাকার তলায় মাটি ঠেকল। হেসে উঠল বাবা। উঠে বসলো লরা আবার। ঝাঁকে খেতে খেতে নুড়ি পাথরের উপর দিয়ে ওয়াগনটা উঠছে, এখন ঢালবে। বাবা দৌড়াচ্ছে, পাশে পাশে চেঁচাচ্ছে, এই তো প্যাটি, আরও জোরে পেট, এক টানে উঠে যাও দেখি লক্ষ্মী মেয়েরা। ঢালবে উপরে উঠবার পর থামল ওরা 3 জন। হাঁপাচ্ছে পাল্লা দিয়ে। খাড়ি থেকে উঠে পড়েছে ওয়াগন। আর কোনো ভয় নেই। ভিজে একেবারে চুপচুপে হয়ে গিয়েছে বাবা। মা বলল, কি সাংঘাতিক চার্লস। আর ভয় নেই ক্যারোলিন, পেরিয়ে এসেছি নিরাপদে। যাক, সব ভালো ভালোই শেষ হয়েছে। সব ভালো যা শেষ ভালো। ভিজে একসা হয়ে গিয়েছ, বলল মা। বাবা জবাব দেওয়ার আগেই চেঁচিয়ে উঠল লরা, আরে জ্যাক কোথায়? জ্যাক কোথায় গেল? ভুলেই গিয়েছিল ওরা জ্যাকের কথা।
খালের ওপারে রেখে এসেছে ওরা ওকে। এই তীব্র স্রোতের মধ্যে ওরা নিশ্চয়ই ওয়াগনের পিছন পিছন আসবার চেষ্টা করছে, কিন্তু কোথায়? কোথাও কোনো চিহ্ন নেই ওর। ঢোক গিলে কান্না সামলানোর চেষ্টা করলো লরা, কিন্তু ডুকরে কেঁদে উঠতে চাইছে ওর ভিতরটা। সেই উইসকনসিন থেকে বেচারা জ্যাক ওদের অনুসরণ করে এসেছে এত দূর, অথচ ওকে ডুবে মরবার জন্য ফেলে রেখে ওরা চলে এসেছে এপারে। বেচারি ক্লান্ত হয়ে পড়েছিল এত পথ দৌড়ে, পাড়ে দাঁড়িয়ে অবাক হয়ে দেখেছে ওকে ফেলে চলে যাচ্ছে ওয়াগন। কেউ ওর জন্য কিচ্ছু ভাবল না। বাবাও অনেক দুঃখ করলো। এত গভীর খাল আর এত স্রোত, আগে জানলে জ্যাককে গাড়িতেই তুলে নিত, কিন্তু কি আর করা, এখন তো আর করবার কিছুই নেই। তবু খাড়ি তীর ধরে বহুদূর খুঁজলো বাবা ওকে, ডাকলো নাম ধরে, শীষ দিল, না, কোনো লাভ হলো না। হারিয়ে গিয়েছে জ্যাক। এগিয়ে যাওয়া ছাড়া উপায় নেই আর। পেট আর প্যাটির বিশ্রাম নেওয়া হয়ে গেলে আবার লাগাম হাতে নিয়ে রওনা হয়ে গেল বাবা। ওয়াগনের পিছনে জ্যাকের পথে বসে রইল লরা, যদিও জানে আর কোনোদিন দেখা হবে না জ্যাকের সঙ্গে। বেশ কিছু দূর পাহাড়ি এলাকা পেরিয়ে আবার প্রেরিতে এসে পড়ল ওয়াগন। সূর্য ডুবে গেলে থেমে দাঁড়ালো গাড়ি। সবাই নেমে পড়ল মাটিতে। মা? জিজ্ঞেস করলো লরা। নিশ্চয়ই স্বর্গে গেছে ও, তাই না মা? এত ভালো ছিল জ্যাক, ও তো স্বর্গেই যাবে, তাই না? মা কি বলবেন ভেবে পেল না। বাবা বলল, হ্যাঁ লরা, ওর একটা সুব্যবস্থা নিশ্চয়ই হবে। মনটা ভার হয়ে আছে লরার। খেয়াল করলো বাবাও আজ আর মনের আনন্দে শীষ দিচ্ছে না। অনেকক্ষণ পর আপন মনেই বলল বাবা, ওর মতো এত ভালো একটা পাহারাদার ছাড়া এই বুনো এলাকায় কি করে চলবো জানি না। 3 ঘাস খাওয়ার জন্য ঘোড়া দুটোকে একটা দূরে খুঁটির সঙ্গে বেঁধে দিল বাবা, কিন্তু প্রথমে ওরা কিছুক্ষণ মাটিতে শুয়ে গড়াগড়ি দিল। যতক্ষণ না শরীর থেকে বোঝা টানবার অনুভূতি দূর হলো, ততক্ষণ এপাশ ওপাশ ফিরে আরাম করে নিল। তারপর উঠে ঘাস খেতে লাগলো। ওয়াগনের পাশে খানিকটা জায়গা থেকে সব ঘাস টেনে ছিঁড়ে ফেলা হয়ে একটা ফাঁকা জমি বের করলো বাবা। কাঁচা ঘাসের নিচে প্রচুর শুকনো মরা ঘাস রয়েছে। এগুলোতে আগুন ধরে গেলে গোটা প্রেরি অঞ্চল জুড়ে পুড়ে খাক হয়ে যাবে। এবার ফাঁকা জায়গায় আগুন জ্বালালো বাবা। বালতিতে করে পানি নিয়ে এলো পাশের ঝর্ণা থেকে। মেরি আর লরাকে নিয়ে রান্নার আয়োজন শুরু করলো মা। ঘণ্টাখানেক পর যখন ভাজা মাংস, কেক আর ফুটন্ত কফির গন্ধ ছুটল, তখন জিভে পানি এসে গেল লরার। আগুনের ধারে ছড়িয়ে ছিটিয়ে বসে সফর সারল ওরা। পেট আর প্যাটি তখন কচর মচর করে ঘাস চিবাচ্ছে। আধার ঘনিয়ে আসছে চারপাশে, তারায় তারায় ঝলমল করছে আকাশ। ঘাসগুলোকে নুইয়ে দিয়ে শীষ কেটে বয়ে যাচ্ছে মাতাল হাওয়া। ভাবছি 2-1 দিন থেকে যাই এখানে, বলল বাবা। 2-1 দিন কেন, থেকেই যাই না এখানে। চমৎকার জমি, খাড়ির ধারে গাছ আছে, কাঠের অভাব হবে না কখনো। মনে হচ্ছে শিকারও পাওয়া যাবে প্রচুর। আর কি চাই? তুমি কি বলো ক্যারোলিন? আরও এগুলি এর চেয়ে ভালো জায়গা নাও পেতে পারি, উত্তর দিল মা। ঠিক আছে, কাল একটু ঘুরে ফিরে দেখে নি আগে, বলল বাবা। বন্দুক নিয়ে যাব, হয়তো কিছু টাটকা মাংসের ব্যবস্থাও হয়ে যাবে। পাইপটা ধরিয়ে নিয়ে পা মেলে দিয়ে আরাম করে বসলো বাবা। বাসন কোসন ছুরি কাটা ধুয়ে ফেললো মা। মস্তায় খাই তুলল মেরি, তার দেখা দেখে লড়া। হঠাৎ থমকে গেল সবাই। দূর থেকে ভেসে আসছে কান্নার মতো একটা আওয়াজ, একটানা লম্বা। নেকড়ে বাঘ। মেরুদণ্ডের ভিতর কেমন যেন শিরশির করে উঠল। লড়ার এই ডাক কানে এলে কেমন যেন অস্বস্তি হতে লাগে। নেকড়ে, বলল বাবা। 8 মাইল দূরে, যেখানে হরিণ সেখানেই থাকবে নেকড়ে। ইস, যদি বলেই থেমে গেল বাবা। কিন্তু লড়া পরিষ্কার বুঝতে পারল বাবা বলতে যাচ্ছিল যদি জ্যাক থাকতো এখানে। গলার কাছে কি যেন আটকে আছে মনে হলো লড়ার। জ্যাকের ভরসায় বিগুড়সের নেকড়েদের পরোয়া করতো না লড়া। জানতো জ্যাক ওর কোনো ক্ষতি হতে দেবে না। টু শব্দটি না করে চোখ টিপে 2 ফোঁটা পানি ঝরিয়ে দিল লড়া। আবার ভেসে এলো নেকড়ের ডাক, এবার আরেকটু কাছে। এবার বাচ্চা মেয়েদের শুয়ে পড়ার সময় হয়েছে, মা মিষ্টি মিষ্টি গলায় বললেন।
মেরি উঠে ঘুরে দাঁড়ালো। মা ওর জামার বোতাম খুলছে, কিন্তু লরা উঠে দাঁড়িয়ে স্থির হয়ে গেল। আগুনের আলোয় কিছু দেখতে পেয়েছে। মনে হলো সবুজ দুটো চোখ জ্বলে উঠল। ঘাড়ের কাছে চুল দাঁড়িয়ে যাচ্ছে লরার। আবার দেখতে পেল জলজলে দুটো চোখ এগিয়ে আসছে দিকে। দেখো দেখো বাবা, চেঁচিয়ে উঠল লরা। নেকড়ে! মুহূর্তে বাগান থেকে বন্দুকটা নিয়ে ঘুরে দাঁড়ালো বাবা। তৈরি। থেমে গিয়েছে চোখ জোড়া, নিষ্পলক চেয়ে আছে বাবার দিকে। না, নেকড়ে না, বলল বাবা। দেখো, নিশ্চিন্তে ঘাস খাচ্ছে ঘোড়াগুলো। তবে কি লিংস? জিজ্ঞেস করলো মা। কিংবা কয়ট, বলল বাবা। একটা লাকড়ি ছুঁড়ে মারলো বাবা এক হাতে। জোরে চেঁচিয়ে ওঠে ছুঁড়ে মারলো সেটা। চোখ দুটো মাটির কাছাকাছি চলে গেল। মনে হচ্ছে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুত কোনো বুনো জানোয়ার। বাবার বন্দুক তৈরি, অপেক্ষা করছে, কিন্তু নড়ল না জন্তুটা। যেও না চার্লস, বলল মা। ধীর পায়ে ওটার দিকে এগোচ্ছে বাবা। উজ্জ্বল চোখ দুটো এগোচ্ছে বাবার দিকে। হঠাৎ ওটাকে চিনতে পেরে একসঙ্গে চেঁচিয়ে উঠল লরা আর বাবা। পর মুহূর্তে লরার ওপর ঝাঁপিয়ে পড়ল জ্যাক। লাফাচ্ছে, হাঁপাচ্ছে, কিলবিল করছে লরার জড়িয়ে ধরা দুই হাতের মধ্যে। চেটে দিচ্ছে ওর গাল, হাত। লরার হাত থেকে ছুটে এক লাফে বাবার কাছে চলে গেল জ্যাক। ওখান থেকে মার কাছে, তারপর আবার লরার কোলে। একবার মেরির কাছ থেকেও ঘুরে এলো। খুব দেখালি বেটা, হাসতে হাসতে বলল বাবা। সত্যি, বলল মা। ঠিকই আছে জ্যাক, কিন্তু ভয়ানক ক্লান্ত। লরার পাশে শুয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। ক্লান্তিতে লাল হয়ে আছে দু চোখ। কর্ন মিলে কেক খেতে দিল ওকে মা। কিছু খেতে পারল না বেচারা। একবার চেটে লেজ নেড়ে ভদ্রতা প্রকাশ করল। ক্লান্তি শেষ সীমায় পৌঁছে গিয়েছে ও। বেচারি কতক্ষণ সাঁতার কেটেছে কে জানে, বলল বাবা। হয়তো স্রোতের টানে কয়েক মাইল ভাটিতে গিয়ে তারপর উঠতে পেরেছে তীরে। তারপর যখন এসে পৌঁছল, তখন ওকে নেকড়ে বলে গাল দিয়েছে লরা। বন্দুক উঁচিয়ে ভয় দেখিয়েছে বাবা। আহারে, তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছ ভুল করেছি আমরা, তাই না জ্যাক? মাথা তুলতে পারল না জ্যাক, শুধু ছোট্ট লেজটা একটু নেড়ে জানিয়ে দিল যে সে বুঝেছে। পেট আর প্যাটিকে গাড়ির ফিট বক্সের সঙ্গে চেন দিয়ে বেঁধে দানা খাওয়ালো বাবা। ওয়াগনের নিচে ক্লান্ত ভঙ্গিতে 3 বার পাক খেয়ে শুয়ে ঘুমিয়ে পড়ল জ্যাক। খাড়ির ধারে বসে কালপ্যাঁচা ডাকছে। বহু দূরে আকাশের দিকে নাক তুলে লম্বা ডাক ছাড়ছে প্রেয়ারির নেকড়ে বাঘ। ওয়াগনের নিচে অভ্যাস বসে মৃদু গর্জন ছেড়ে শাঁসাচ্ছে ওদেরকে জ্যাক। শুয়ে শুয়ে তারা দেখছে লরা। হঠাৎ মনে হলো বড় তারাটা ওর দিকে চেয়ে চোখ টিপল। পর মুহূর্তে চোখ মেলে দেখল সকাল হয়ে গিয়েছে। 4 পরদিন নাস্তার পর কুঠারটা কোমরে গুজে তার পাশে বারুদ ভরা শিংটা ঝুলালো বাবা। প্যাচ বক্স আর বুলেট পাউচ রাখলো পকেটে। তারপর বন্দুকটা তুলে নিয়ে রওনা হয়ে গেল। কিছু দূর মাথা থেকে পা পর্যন্ত দেখা গেল, তারপর অদৃশ্য হয়ে গেল বাবা বিশাল প্রেয়ারিতে। থালা বাসন ধুয়ে মুছে বাক্সে ভরে রাখলো লরা আর মেরি। ওয়াগনে উঠে মা বিছানাগুলো ঠিকঠাক করলো, তারপর কাপড় ধোয়ার কাজে মন দিল। লরা আর মেরি তখন মাঠময় খেলে বেড়ালো। কখনো ছোটে খরগোশের পিছনে, কখনো বাদামি ডোরাকাটে ইঁদুরের মতো দেখতে গোফারের পিছনে, কখনো আবার খুঁজে বের করে পাখির বাসা। দুপুরের রোদ চড়ে যেতে অনেক ফুল নিয়ে ফিরল ওয়াগনে। মা ওগুলো পানি ভর্তি একটা টিনের কাপে সাজিয়ে রাখলো। দুটো কর্ন কেকে চিটাগুড় মাখিয়ে দুজনকে দিল মা। ওটাই দুপুরের ডিনার। খেতে খেতে লরা জিজ্ঞেস করলো, ইন্ডিয়ানদের তুমি পছন্দ করো না কেন মা? করি না, তাই করি না, কোনো কারণ নেই, বলল মা। এটা তো ইন্ডিয়ানদের এলাকা, তাই না? আবার বলল লরা। পছন্দই যখন করো না, তখন ওদের এলাকায় এলো কেন? কে বলেছে এটা ওদের এলাকা? বলল মা। যদি হয়ও বেশি দিন থাকতে পারবে না ওরা। ওয়াশিংটনের এক লোকের সঙ্গে কথা হয়েছে তোমার বাবার। এই অঞ্চলে খুব শীঘ্রই সাদা মানুষের বসতি করার অনুমতি দেবে সরকার। এতদিনে হয়তো দিয়েও দিয়েছে। জানা যাচ্ছে না ওয়াশিংটন অনেক দূর বলে। কথা শেষ করে কাপড় ইস্ত্রি করতে শুরু করলো মা। ওয়াগনের ছায়া জ্যাকের কাছে শুয়ে পড়ল লরা আর মেরি। গরমে লাল জিভ বের করে হাঁপাচ্ছে জ্যাক। ঘুমে বুঝে আসছে ওর চোখ। গুনগুন করে গান গাইছে মা। চারিদিকে যত দূর চোখ যায় লম্বা ঘাস দুলছে হাওয়ায়।
অনেক উপরে হালকা নীল বাতাসে ভাসছে ছোট ছোট কয়েক টুকরো সাদা মেঘ। ঘাসের মৃদু খসখস আর খাড়ির ধার থেকে ভেসে আসা ঝিঝির ডাক, এছাড়া আর কোথাও কিচ্ছু নেই। খুব ভালো লাগলো লরার এই জায়গাটা। কখন ঘুমিয়ে পড়েছে জানে না লরা। চোখ খুলে দেখলে উঠে দাঁড়িয়েছে জ্যাক, ছোট্ট লেজটা নাড়ছে প্রবল বেগে। উঠে বসতেই বাবাকে দেখতে পেল লরা। ফিরে আসছে। মস্ত এক খরগোশ আর দুটো মোটা তাজা মুরগি মেরে এনেছে বাবা। হাত উঁচুতে তুলে দেখালো ওদের। এক দৌড়ে বাবার কাছে চলে গেল লরা। দেশটা শিকারে ঠাসা, বলল বাবা। অন্তত 50টা হরিণ দেখেছি, এছাড়া অ্যান্টিলোপ, কাঠবেড়ালি, খরগোশ, প্রেয়ারি মোরগ আর নানা জাতের পাখির তো কোনো গোনাগুনতিই নেই। আর খাড়ির পানিতে আছে অজস্র মাছ। ওয়াগানের কাছে এসে মাকে বলল, যা চাই সব আছে ক্যারোলিন, রাজার হালে থাকবো এখানে। রাত্রে টাটকা মাংস খেলে ওরা অনেক তৃপ্তির সঙ্গে। বেহালা বের করে ধীর লয়ের মিষ্টি কয়েকটা গান গাইল বাবা। লড়ার মনে হলো অনেক নিচে নেমে এসেছে তারাগুলো। চুপচাপ কান পেতে শুনছে বাবার গান আর মিটমিট করছে চোখ। 5 পরদিন সকালে নাস্তা সেরে আবার রওনা হলো ওরা। ঠিক দুপুরবেলায় ঘোড়াগুলোকে বলল বাবা, ওয়াও। থেমে দাঁড়ালো ওয়াগন। ব্যাস ক্যারোলিন, বলল বাবা, এইখানেই বাড়ি তৈরি করবো আমরা, তুমি কি বলো? ভালোই তো, বলল মা। ফিটবক্সের উপর দিয়ে লাফিয়ে নিচে নেমে পড়ল লরা আর মেরি। চারদিকে যত দূর দেখা যায় ঘাস আর ঘাস, একেবারে আকাশ যেখানে মাটিতে মিশেছে সেই দিগন্ত পর্যন্ত। উত্তর দিকে কাছেই খালের তীর দুপাশে ঘন হয়ে জন্মেছে বড় বড় গাছ, কিন্তু খাড়ির নিচে বলে উপরের পাতাগুলো শুধু দেখা যাচ্ছে। পূর্ব দিকে অনেক দূরেও গাঢ় সবুজ গাছের আভাস। ওই দেখো, আঙুল তুলে মাকে দেখালো বাবা, ওটা হচ্ছে ভার্ডিগ্রেস নদী। দুইজন মিলে জিনিসপত্র নামাতে শুরু করলো মাটিতে। ওয়াগনের ছাদের ক্যানভাস খুলে ঢাকা হলো মালপত্র। তারপর ওয়াগন বক্সটাও খুলে ফেলা হলো গাড়ি থেকে। এতগুলো দিন ওয়াগনটাই ছিল ওদের বাড়ি, এখন 4টে চাকা ছাড়া আর কিছুই থাকলো না ওটার। পেট আর প্যাটি এখনও জোতা রয়েছে সামনে। একটা বড় বালতি আর কুঠার নিয়ে ওয়াগনের কঙ্কালে চড়ে গেল বাবা। কোথায় গেল বাবা? অবাক হয়ে জিজ্ঞেস করল লরা। খাড়ির নিচ থেকে কাঠ কেটে আনতে, জবাব দিল মা। প্রেরির মাঝখানে দাঁড়িয়ে রয়েছে ওরা। আশপাশে ওয়াগনের চিহ্ন মাত্র নেই। অদ্ভুত একটা ভয় ভয় ভাব চেপে ধরল লরাকে। মনে হচ্ছে জমি আর আকাশ খুব বিশাল আর নিজে খুবই ছোট্ট, যেন কোথাও লুকিয়ে পারলে বাঁচে, যেন কোথাও লুকাতে পারলে বাঁচে। বাচ্চা ক্যারিকে নিয়ে ঘাসের উপর বসলো মেরি। মার সঙ্গে ক্যানভাসের নিচে বিছানা পাতল লরা। বাক্স আর পোটলার সাহায্যে ঘর মতো বানালো জায়গাটাকে। তাঁবুর সামনে থেকে বেশ কিছুটা জায়গার ঘাস তুলে নিল ওরা। বাবা কাঠ নিয়ে ফিরলে ওখানে আগুন জ্বালা হবে। কাজ শেষ করে আশপাশে একটু ঘুরে দেখতে গিয়ে একটা মস্ত সরু পথ আবিষ্কার করলো লরা। দূর থেকে দেখলে বোঝার উপায় নেই যে সুড়ঙ্গের মতো একটা রাস্তা আছে ওইখানে। সরু কিন্তু সোজা একটা পথ। অনেক চলাচলের ফলে শক্ত হয়ে গিয়েছে মাটি। ঘাসের মাঝখান দিয়ে কোথায় গিয়েছে কে জানে। কিছুদূর এগোলো লরা ওই পথ ধরে, কিন্তু ক্রমেই কমে এলো গতি। তারপর থেমে দাঁড়ালো। অদ্ভুত এক অনুভূতি হচ্ছে। কিসের পথ এটা? কাদের? চট করে ঘুরে দ্রুত পায়ে ফিরল লরা। কোথাও কিছু নেই, তো প্রায় দৌড়ে চলে গেল ক্যাম্পে। বাবা কাঠ নিয়ে ফিরে আসতেই পথটার কথা বলল লরা। বাবা বলল গতকালই শিকার করতে গিয়ে দেখেছে, কিন্তু ভাবতেও পারেনি পথটা এত লম্বা, এত দূর পর্যন্ত এসেছে। খুব সম্ভবত ইন্ডিয়ানদের প্রাচীন কোনো ট্রেল হবে ওটা। একজনকেও তো দেখলাম না, বলল বাবা। ওরা নিজেরা দেখা না দিলে ওদেরকে দেখা যায় না। ছোট থাকতে নিউ ইয়র্ক স্টেটে একবার দেখেছিলাম আমি ইন্ডিয়ানদের। পরপর কয়েকদিন ক্রুকের ধার থেকে গাছ কেটে আনলো বাবা। এক ধারে রাখলো বাড়ি তৈরির জন্য আনা কাঠ, অন্য ধারে আস্তাবলের জন্য। যথেষ্ট পরিমাণে কাঠ আনা হয়ে গেলে শুরু হলো বাড়ি তৈরির কাজ।
প্রথমে মাপ দিয়ে 4 কোণা একটা জায়গা বাছাই করলো বাবা। তারপর কোদাল দিয়ে ছোট্ট নালার মতো করে ঘরের দুপাশে দুটো লম্বা গর্ত খুলল। তারপর মোটা দেখে দুটো গাছ গড়িয়ে এনে শুইয়ে দিল নালা দুটোয়। এই দুটোর উপরেই তৈরি হবে গোটা বাড়ি। আরও দুটো কাঠ বাছাই করে নালায় শোয়ানো গাছের 2 কিনারে তুলে দিয়ে একটা আয়তক্ষেত্র তৈরি করলো। এবার সবগুলো কাঠের কিনার থেকে কিছুটা অংশ এমনভাবে কাটলো যেন ঘুরিয়ে বসালে খাপে খাপ বসে যায়। হয়ে গেল বাড়ির ভিত। এবার শুধু গাছের গুড়িগুলি খাঁচ কেটে একের উপর এক বসিয়ে যাওয়া। বাবা একাই 3 প্রস্থ গাঁথল। তারপর থেকে মাও যোগ দিল কাজে। কিন্তু আরও 2 প্রস্থ গাছের গুড়ি গাঁথার পর ভারী এক কাণ্ড কাঠ তুলবার সময় হাত থেকে ছুটে গিয়ে প্রচণ্ড ব্যথা পেল মা পায়। কয়েকদিনের জন্য কাজ বন্ধ হয়ে গেল। তারপর এক বিকেলে খুশি মনে ফিরে এলো বাবা শিকার থেকে। দূর থেকেই চেঁচিয়ে বলল, ভালো খবর! খাড়ির ওপারে মাত্র 2 মাইল দূরে একজন প্রতিবেশীকে পাওয়া গিয়েছে। তার সঙ্গে চুক্তিও হয়ে গিয়েছে, দুজন দুজনের কাজে সাহায্য করবে। ছেলেটা ব্যাচেলর, বলল বাবা। বলল ওর বাড়িটা পরে উঠলেও চলবে, বাচ্চা কাচ্চার সঙ্গে আছে, তাই আগে আমাদেরটা তোলা দরকার। কাল আসবে সাহায্য করতে। তারপর ও গাছ কেটে তৈরি হলে আমিও যাব ওর শোখারে। খুশি খুশি গলায় বলল বাবা। কি বলো ক্যারোলিন, ওকে আসতে বলে ভালো করেছি না? খুব ভালো করেছ, জবাব দিল মা। পরদিন সকাল ভোরে এসে হাজির হলেন মিস্টার এডওয়ার্ডস। চিকন, লম্বা, গায়ের রং বাদামি, খুবই আদব তামিজের সঙ্গে মাকে বাও করলেন, কিন্তু লড়াকে বলেন, আমি টেনেসির বুনো বিড়াল। মাথায় কুনের চামড়া দিয়ে তৈরি টুপি, গায়ে ছেঁড়া ছোড়া জাম্পার, পায়ে উঁচু বুট পরা মানুষটা অবাক করে দিলেন লড়াকে পিচিক করে তামাক চেবানোর রস বহু দূরে ফেলে। শুধু তাই নয়, যেখানে ফেলতে চান সেখানেই ফেলতে পারেন। বুকে আঙুল ঠেকিয়ে বললেন, আমার সঙ্গে কেউ পারবে না। সত্যি অনেক চেষ্টা করেও ধারে কাছে নিতে পারল না লড়া। খুব দ্রুত কাজ করেন মিস্টার এডওয়ার্ডস। কাজ করতে করতে মজার গল্প বলেন, গান করেন। দুজন মিলে সারাদিনের চেষ্টায় তুলে ফেললেন চারিদিকের দেওয়াল যতটা দরকার। দেওয়ালের উপর দোতলা ছাউনি দেওয়ার জন্য পুরো কাঠের ফ্রেমও তৈরি হয়ে গেল। দক্ষিণের দেওয়ালে দরজা কাটা হলো, আর পূব পশ্চিমের দেওয়ালে কাটা হলো দুটো জানলার গর্ত। কাটা গর্তের ধারে লম্বালম্বিভাবে সরু তক্তা বসিয়ে পেরেক দিয়ে আটকে দিতেই হয়ে গেল ঘর। বাকি থাকলো শুধু ছাদটা। সন্ধে হয়ে আসছে। মিস্টার এডওয়ার্ডস বিদায় চাইলেন, কিন্তু বাবা মা ছাড়ল না তাকে, জোর করে আটকে রাখলো। সাপার খেয়ে তারপর যেতে হবে। তারই জন্য বিশেষভাবে রান্না করেছে আজ মা। তৃপ্তির সঙ্গে খেয়ে রান্নার প্রচুর প্রশংসা করলেন মিস্টার এডওয়ার্ডস। বাবা বের করলো তার বেহালা। বাজনা শুনবার জন্য মাটিতে শুয়ে পড়লেন মিস্টার এডওয়ার্ডস। প্রথমে লরা আর মেরির প্রিয় আমি এক জিপসি রাজা গান এলো বাবা। বরাবরের মতো হেসে গড়িয়ে পড়ল ওরা। এবার এমন মন মাতানো ছন্দে বেহালার সুর তুলল বাবা যে প্রথমে কোণে ভর দিয়ে মাথা তুললেন মিস্টার এডওয়ার্ডস, তারপর উঠে বসলেন। শেষে লাফ দিয়ে নাচতে শুরু করলেন। বাজনার তালে তালে হাততালি দিচ্ছে লরা আর মেরি, পায়ে তাল দিচ্ছে মাটিতে। দারুণ, বললেন মিস্টার এডওয়ার্ডস। চমৎকার বেহালা বাজাও তুমি, মিস্টার ইঙ্গলস। অনেকক্ষণ গান বাজনা নাচের পর বিদায় নিয়ে চলে গেলেন মিস্টার এডওয়ার্ডস বন্দুক হাতে করে। যাওয়ার আগে বারবার ধন্যবাদ জানালেন সবাইকে। বড়ই ভালো লেগেছে তার আজকের এই পারিবারিক অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ পেয়ে। পরদিন সকালে উঠে মেঝে থেকে কাঠের টুকরো কুড়িয়ে বাইরে ফেলবার কাজে লেগে গেল লরা আর মেরি। বাবা ওয়াগনে সেই সাদা ক্যানভাস দিয়ে ঢেকে দিল বাড়ির ছাদ। মা বিছানা পেতে সুন্দরভাবে বাড়ি সাজিয়ে ফেলল। আপাতত এতেই সন্তুষ্ট থাকতে হবে। তবে মিস্টার এডওয়ার্ডসের ঘর আর ঘোড়াদের জন্য আস্তাবল তৈরি হয়ে গেলে এই বাড়ির দিকে আবার মন দিতে পারবে বাবা। তখন ক্যানভাস খুলে কাঠের তক্তা বসিয়ে ছাদ দেওয়া হবে, ফায়ারপ্লেস তৈরি করা হবে, খাট, টেবিল, চেয়ার সবই হবে। আচ্ছা, এখনো পর্যন্ত একটা ইন্ডিয়ানেরও দেখা পেলাম না, ব্যাপার কি বলো তো? হঠাৎ জিজ্ঞেস করলো মা। ঠিক বুঝছি না, জবাব দিল বাবা। শিকারে গিয়ে ওদের ক্যাম্প এলাকা দেখতে পেয়েছি। মনে হয় অন্য কোথাও শিকার করতে গিয়েছে ওরা দল বেঁধে, ফিরবে শীঘ্রই।
কিছুদিনের মধ্যেই আবার এসে হাজির মিস্টার এডওয়ার্ডস। দুজনের চেষ্টায় একই দিনে আস্তাবলের দেওয়াল তো উঠলই, ছাদও বানানো হয়ে গেল। দরজাটা বাকি থাকলো কেবল। গত কদিন যাবৎ নেকড়ের ডাক শোনা যাচ্ছে বেশি বেশি, তাই আজই পেট আর প্যাটিকে আস্তাবলে রাখবে বলে স্থির করেছে বাবা। চাঁদের আলোয় দরজার ফাঁকের দুপাশে দুটো খুঁটি গাড়ল বাবা। তারপর পেট আর প্যাটিকে আস্তাবলে ঢুকিয়ে দরজা ঘেঁষে একের পর এক কাঠের টুকরো সাজিয়ে বন্ধ করে দিল ফাঁকটা। এইবার, বলল বাবা নেকড়েদের উদ্দেশ্যে, যত খুশি চেঁচাও, হাঁক ডাক ছাড়ো, নিশ্চিন্তে ঘুমাবো আমি আজ রাত্রে। সকালে কাঠের টুকরো সরাতেই অবাক হয়ে গেল লরা। দেখল পেটের পাশে দাঁড়িয়ে রয়েছে একটা বাচ্চা ঘোড়া, টলমল করছে। লরা এগোতেই চোখ পাকিয়ে দাঁত বের করে ভয় দেখালো ওকে শান্তশিষ্ট পেট। কিন্তু বাবাকেও পুরোপুরি বিশ্বাস করে, বাচ্চাটাকে আদর করতে দিল বিনা বাধায়। লরা আর মেরি পরামর্শ করে ছোট্ট ঘোড়াটার নাম রাখলো বানি। পেটকে বেঁধে রাখা হলো বাইরে একটা খুঁটির সঙ্গে। বানি ওর মায়ের চারপাশে লাফ ঝাঁপ দিল সারাদিন। ডিনারের পর প্যাটিকে নিয়ে বেরিয়ে পড়ল বাবা, চারপাশে কি আছে দেখবে বলে। যথেষ্ট মাংস আছে বাড়িতে, তাই সঙ্গে বন্দুক নিল না। খাড়ির পাট ধরে সামনের দিকে অদৃশ্য হয়ে গেল ঘোড়াসহ। সন্ধ্যা হয়ে গেল, কিন্তু ফিরল না বাবা। রাত্রে খাবার তৈরি করতে বসল মা, চিন্তিত মনে। ঘরের ভিতর ক্যারিকে নিয়ে বসে আছে মেরি। লরা লক্ষ্য করছে জ্যাককে। কি হয়েছে ওর মা? মা চোখ তুলে দেখল এপাশ থেকে ওপাশ পায়চারি করছে জ্যাক। বোচা নাকটা কুঁচকে রেখেছে, ঘাড়ের লোমগুলো বারবার খাড়া হচ্ছে, বসছে, আবার খাড়া হচ্ছে। হঠাৎ পেট জোরে পা ঠুকলো মাটিতে। খুঁটুকে এমনইভাবে ঘিরে চক্কর করে দৌড়লো যেন রশি ছিঁড়ে পালাতে চায়। তারপর থেমে দাঁড়ালো, কেমন যেন ঘোঁত আওয়াজ করলো। বানি কাঁচ ঘেঁষে ভয়ে ভয়ে দাঁড়ালো। ব্যাপারটা কি জ্যাক? জানতে চাইল মা, কিন্তু চট করে তাকালো ও মায়ের দিকে, কিন্তু জবাব দিতে পারল না। চারপাশে যত দূর দৃষ্টি যায় তাকিয়ে দেখল মা উঠে দাঁড়িয়ে। অস্বাভাবিক কিছুই দেখতে পেল না। মনে হয় কিছু না, বলল মা অনিশ্চিন্ত গলায়। রান্নায় মন দিল আবার, কিন্তু একটু পরপরই চোখ তুলে দেখছে চারপাশে। অস্থির পায়ে হাঁটছে জ্যাক। ঘাস খাওয়া বন্ধ করে দিয়েছে পেট, ঠায় দাঁড়িয়ে চেয়ে রয়েছে উত্তর পশ্চিম দিকে। হঠাৎ হুড়মুড় করে দৌড়ে হাজির হলো প্যাটি। প্রাণপণে ছুটছে, সামনে ঝুঁকে পড়েছে, শুয়ে পড়েছে পারলে বাবা। আস্তাবল ছাড়িয়ে চলে গেল প্যাটি, থামতে পারছে না। জোরে রাশ টানল বাবা, ফলে প্রায় বসে পড়ল হঠাৎ করে প্যাটি। থরথর করে কাঁপছে বেচারি, ঘামে জবজবে হয়ে গিয়েছে গা। লাফিয়ে নামলো বাবা, নিজেও হাঁপাচ্ছে। কি হয়েছে চার্লস? জিজ্ঞেস করলো মা। খায়ের দিকে তাকিয়ে কি যেন দেখছে বাবা। মাও তাকালো সেদিকে, কিন্তু সব কিছু স্বাভাবিক ওদিকে। কি ব্যাপার চার্লস, এভাবে ছোটালে কেন প্যাটিকে? এতক্ষণে হাঁপ ছাড়ল বাবা। যাক, সব ঠিক আছে এখানে। আমি ভয় পাচ্ছিলাম আমার আগেই বুঝি পৌঁছে গিয়েছে নেকড়েগুলো। নেকড়ে? চেঁচিয়ে উঠল মা। কোথায় নেকড়ে? ভয় নেই ক্যারলিন, বলল বাবা, একটু জিরিয়ে নিয়ে খেতে বলছি। দম ফিরে পেয়ে বলল, আমি ওকে ছোটাইনি, ও নিজেই প্রাণ ভয় ছুটেছে এভাবে। 50টা নেকড়ে ক্যারলিন, এত বিশাল নেকড়ে আমি আর দেখিনি। সাপারের পর বলবো। আমরা ঘরের ভিতরে গিয়ে খেতে পারি, বলল মা। তার দরকার নেই, বারণ করলো বাবা। যথেষ্ট সময় থাকতেই আমাদের সাবধান করবে জ্যাক। পেট আর তার বাচ্চাকে নিয়ে এলো বাবা পানি খাওয়াতে। বরাবর খাড়ি থেকেই পানি খাইয়ে আনে, কিন্তু প্যাটিকেও আজ পানি খাওয়ালো ওয়াশটপ থেকে। প্যাটিকে আচ্ছা মতো দলাই মালাই করে সব কটাকে আস্তাবলে ভরে দরজার ফাঁক বন্ধ করে দিল বাবা। অন্ধকার হয়ে গিয়েছে। খাওয়ার সময় আগুনের ধারে বসলো বাবা, লরা, মেরি আর ক্যারিকে নিয়ে মা। লরার পাশে বসে আছে জ্যাক, কান খাড়া করে রেখেছে। মাঝে মাঝে উঠে এক পাক ঘুরে এসে আবার ওর গা ঘেঁষে বসছে। ঘাড়ের পশম এখন আর খাড়া হয়নি, চাপা গর্জনও করছে না। সাপার খেতে খেতে বলল বাবা কি ঘটেছে। আরও কয়েকজন প্রতিবেশী পাওয়া গিয়েছে। খাড়ের দুই পাশে বসতি করছে মানুষ।
3 মাইল হবে না। বাড়ি বানাচ্ছে একজন, সঙ্গে তার স্ত্রীও রয়েছে, মিস্টার অ্যান্ড মিসেস স্কট। চমৎকার মানুষ ওরা। ওদের ছেড়ে মাইল 6 এগিয়ে আরও 2জন অবিবাহিত লোকের সন্ধান পাওয়া গিয়েছে। ছোট্ট একটা ঘর বানিয়েছে ওরা দুজনের জমির সীমানায়, যেন অর্ধেকটা এর জমিতে পড়ে আর অর্ধেকটা ওর। একই বাড়িতে থাকে ওরা যে যার জমিতে। ঘরের মাঝখানে চুলো জ্বেলে রান্না করে, খায় একই সঙ্গে, তবে দুজনেই থাকে ওদের নিজস্ব জমিতে। উসখুস করে উঠল লড়া, এখনও নেকড়ের কথা আসছে না বলে। সেই অবিবাহিত দুজনের কাছে জানা গেল আরও মানুষ এই জঙ্গলে বসতি করেছে, তা তারা কল্পনাই করতে পারেনি। ইন্ডিয়ান ছাড়া আর কাউকে দেখতে পায়নি ওরা এতদিন। বাবাকে পেয়ে ওরা এতই খুশি হলো আর এতই আদর আপ্যায়ন করলো যে ইচ্ছের বিরুদ্ধে অনেক বেশি সময় থাকতে হলো বাবাকে ওখানে। ওখান থেকে আরও কিছু দূর এগিয়ে একটা উঁচু জমি থেকে সাদা মতো কিছু দেখতে পেল বাবা। খাড়ের নিচে খালের পাড়ে ছিল সেটা। কাছে গিয়ে দেখা গেল ওটা একটা ওয়াগানের সাদা ঢাকনা, ভিতরে স্ত্রী আর 5 বাচ্চা নিয়ে এক লোক। ওরা এসেছে আইওয়া থেকে। একটা ঘোড়া অসুস্থ হয়ে পড়ায় খালের ধারে নেমে ক্যাম্প করেছে। ঘোড়াটা ভালো হয়ে উঠেছে এখন, কিন্তু ওরা নিজেরাই জ্বরে পড়ে গিয়েছে। বড় 5 জন এতই অসুস্থ যে উঠে দাঁড়াবার ক্ষমতা নেই। ওদের পরিচর্যা করবার জন্য রয়েছে শুধু মেরি আর লড়ার সমান একটা ছেলে আর মেয়ে। ওদের জন্য যতটুকু করা সম্ভব করে ফিরে এলো বাবা সেই ব্যাচেলার দুজনের কাছে। তখনই ছুটল ওদের একজন পরিবারটিকে উঁচু জমিতে নিয়ে আসবার জন্যে। খালের পাড়ে বদ হাওয়া থেকে দূরে সরে গেলে খুব তাড়াতাড়ি সেরে যাবে জ্বর। অনেক দেরি করে ফেলেছে বাবা, তাই রাস্তা কমাবার জন্য কোনাকুনি বাড়ির দিকে রওনা হলো বাবা প্রেয়ারির মধ্যে দিয়ে। প্যাটিকে হাঁটিয়ে নিয়ে এগোচ্ছিল। হঠাৎ কোত্থেকে এক দঙ্গল নেকড়ে বাঘ এসে হাজির। বাবা পড়ে গেল ওদের মাঝখানে। বিরাট নেকড়ের পাল, কমপক্ষে 50টা তো হবেই। আকারের সাধারণ নেকড়ের চেয়ে অনেক বেশি গুণ বড়। খুব সম্ভব এগুলোকে বাফেলো উল্ফ বলে। বাপরে বাপ, এত বড় নেকড়ে বাঘ আমি জীবনে দেখিনি। এক একটা 3 ফুট উঁচু তো হবে। সর সর করে মাথার সব চুল খাড়া হয়ে গেল আমার। বন্দুকও তো নাওনি, বলল মা। না নিয়ে বোধহয় ভালোই করেছিলাম। একটা বন্দুক দিয়ে 50টা নেকড়েকে সামাল দেওয়া সম্ভব ছিল না, আর প্যাটিও দৌড় করতে পারত না ওদের সঙ্গে। কি করলে তখন? কিচ্ছু না, বলল বাবা। দৌড় দেওয়ার তালে ছিল প্যাটি। অনেক কষ্টে ঠেকিয়ে রাখলাম ওকে, কারণ আমি জানি এখন দৌড় দিলেই আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে সব কটা নেকড়ে। রাশ টেনে রেখে যেমন হাঁটছিল তেমনই হাঁটতে বাধ্য করলাম ওকে। সর্বনাশ! তারপর? রুদ্ধশ্বাসে বলল মা। উফ, কি বলবো, লাখ টাকা সাধলেও কেউ আমাকে দিয়ে আবার এ কাজ করাতে পারবে না। ওরকম নেকড়ে আমি জীবনে দেখিনি ক্যারলিন। মস্ত বড় একটা ছুটছিল পাশাপাশি, ঠিক আমার পায়ের রেকাবের পাশে। ইচ্ছে করলে ওর পাঁজরে লাথি লাগাতে পারি, এত কাছে। আমাদের প্রতি বিন্দুমাত্র আগ্রহ দেখালো না ওরা, কোনো পাত্তাই দিল না। সম্ভবত কোথাও থেকে ভরপেট খেয়ে ফিরছিল ওরা। আমাদের চারপাশে চলছে এতগুলো নেকড়ে, নিজেদের মধ্যে খেলা করছে, লাফঝাপ দিচ্ছে, ঠিক যেন পোষা একদল বড় কুকুর। কি সাংঘাতিক! আবার বলল মা। হাঁ করে বাবার দিকে চেয়ে রয়েছে লড়া খাওয়া ভুলে। বুকের ভিতর ধূপধাপ করে লাফাচ্ছে হৃৎপিণ্ডটা। শুনছে তো না, গিলছে যেন বাবার কথা। থরথর করে কাঁপছে প্যাটি, ঘাম ছুটে গিয়েছে সারা গা থেকে। এমন ভয় পেয়েছে আমিও ঘামছি, কিন্তু কিছুতেই ওকে দৌড়ে পালাতে দিলাম না। নেকড়ের পালের মাঝখানে বাধ্য করলাম ওকে হাঁটতে। শিকি মাইলের মতো চললাম এইভাবে। তারপর খাড়ির ধারে এসে হঠাৎ বাম দিকে ঘুরে নেমে গেল ওদের সর্দারটা। বাকিগুলো নেমে গেল ওর পেছন পেছন, বোধহয় পানি খেতে গেল। শেষ নেকড়েটা চোখের আড়াল হতেই আমার ইশারা পেয়ে ছুট লাগালো প্যাটি। এমনই দৌড় যে বাড়ি ফিরেও থামতে পারছিল না। সারাক্ষণ ভয়ে ভয়ে ছিলাম, খাড়ের তীর ঘেঁষে দৌড়ে ওরা যদি সোজা এদিকে এসে থাকে। একটু ভরসা পাচ্ছিলাম যে বন্দুক রয়েছে তোমার কাছে। ঘরে ঢুকতে পারতো না নেকড়ে, কিন্তু পেট আর বাণী ছিল বাইরে। ওদের রক্ষা করার ব্যবস্থাও করতে পারতাম, বলল মা। জ্যাকি আগাম জানিয়ে দিত বিপদের কথা। তা ঠিক,
কিন্তু আমি তখন যুক্তিবুদ্ধির বাইরে। ওরা তোমাদের কোনো ক্ষতি করতো না, কারণ পেট ভরা ছিল ওদের। ক্ষুধার্ত থাকলে তো আমাকেই। ওই দেখো কত বড় চোখ। লড়ার দিকে ভুরুর ইঙ্গিত করে দেখালো মা। চট করে সামনে নিল বাবা। লড়া আর মেরিকে সাহস দেওয়ার জন্য বলল, যাক, সব ভালো যার শেষ ভালো। ওরা এখন এখান থেকে বহু মাইল দূরে। ওরা তোমাকে আক্রমণ করলো না কেন বাবা? জিজ্ঞেস করলো লড়া। ঠিক জানি না লড়া, মাথা নাড়ালো বাবা। মনে হয় এতই ঠেসে খেয়েছিল যে আরও খাওয়ার কথা ভাবতেই গা বমি বমি করছিল ওদের। ওরা আসলে যাচ্ছিল খালের ধারে পানি খেতে, কিংবা হয়তো খেলায় মত্ত ছিল বলে খেয়ালই করতে পারিনি আমায়। হয়তো আমার কাছে বন্দুক নেই দেখে বুঝে নিয়েছে আমি ওদের কোনো ক্ষতি করতে পারবো না, কাজে আমাকে গুরুত্ব দেওয়ার কোনো দরকারই নেই। অস্থির পায়ে আস্তাবলের ভিতর হেঁটে বেড়াচ্ছে পেট আর প্যাটি। ক্যাম্পফায়ারের চারপাশে এক চক্কর ঘুরে এলো জ্যাক। তারপর থেমে দাঁড়িয়ে নাক উঁচু করে বাতাস শুকল। কান খাড়া করলো কোনো আওয়াজ শুনবার চেষ্টায়। লড়া দেখল আবার ঘাড়ের পশম দাঁড়িয়ে যাচ্ছে জ্যাকের। ছোট্ট মেয়েদের শুতে যাওয়ার সময় হয়ে গিয়েছে, বলল মা মিষ্টি গলায়। থালা বাসন না ধুয়েই ঘরের ভিতর নিয়ে গেল লড়া, মেরি আর ক্যারিকে। ওদেরকে চুপচাপ বিছানায় শুয়ে থাকতে বলে ধোয়া মোছার কাজ সারতে বেরিয়ে গেল আবার। চোখ মেলে শুয়ে আছে লড়া। পরিষ্কার দেখতে পেল দরজায় টাঙানো লেপ সরিয়ে বন্দুকটা তুলে নিল বাবা। বাইরের ঠুং ঠাং আওয়াজ বাসন পেয়ালার। তামাকের গন্ধ এলো নাকে। এবারে চার দেওয়াল নিরাপদ, কিন্তু দরজা এখনো তৈরি হয়নি। দরজার ফাঁক বন্ধ করা হয়েছে লেপ ঝুলিয়ে। লড়া ভাবছে, লেপ সরিয়ে একটা নেকড়ে কি ঢুকতে পারবে না? ওরা এখানে কতটাই নিরাপদ। অনেকক্ষণ পর লেপ সরিয়ে পা টিপে ঢুকলো মা। বাবাও ফিরে এসে বিছানায় উঠল। জ্যাক শুয়ে পড়ল ঠিক দরজার সামনে, কিন্তু দুপায়ের উপর চিবুক রাখল না আজ। মাথা উঁচু করে রেখেছে, কান খাড়া, ঘাড়ের লোমও দাঁড়িয়ে রয়েছে। এতক্ষণে কিছুটা নিশ্চিন্ত হলো লড়া। কাছে পিঠে নেকড়ে এলেই ঘেউ ঘেউ করবে জ্যাক। জ্যাক যখন আছে তখন ভয়ের কোনো চিন্তাই নেই। হঠাৎ সোজা হয়ে উঠে বসলো লড়া বিছানার উপর। ঘুমিয়ে পড়েছিল, কেন জেগে গেল বলতে পারবে না। জানলা আর দেয়ালের ফাঁক ফোকর দিয়ে চাঁদের আলো ঢুকছে ঘরে। অন্ধকার নেই আর। জানলার ধারে দাঁড়িয়ে আছে বাবা, হাতে বন্দুক। লড়ার ঠিক কানের পাশে ডেকে উঠল একটা নেকড়ে। এক ঝটকায় সরে গেল লড়া দেয়ালের পাশ থেকে। হাত পা ঠান্ডা হয়ে গিয়েছে। চট করে মাথা ঢাকলো মেরি লেপ দিয়ে। গড়গড় আওয়াজ করছে জ্যাক। দাঁত দেখাচ্ছে দরজায় টাঙানো লেপটাকে। চুপ থাকো জ্যাক, বলল বাবা। বাড়ির চারপাশ থেকে আসছে নেকড়ের ডাক। ভয়ঙ্কর, মনে হচ্ছে পথ খুঁজছে ওরা বাড়িতে ঢুকবার। নিজের অজান্তেই দাঁড়িয়ে পড়ল লড়া। ছুটে বাবার কাছে যাওয়ার ইচ্ছাটা জোর করে দমন করলো, কারণ ও জানে এখন তাকে বিরক্ত করা ঠিক নয়। ওকে দেখতে পেল বাবা স্থানুর মতো দাঁড়িয়ে আছে। দেখবে লড়া? নরম গলায় জানতে চাইল বাবা। ওকে মাথা ঝাঁকাতে দেখে বলল, এদিকে এসো। জানলার জন্য কাটা গর্ত দিয়ে লেখল লড়া। চাঁদের আলোয় গোল হয়ে বসে আছে ওরা, কাছেই। ওরাও দেখতে পাচ্ছে লড়াকে পরিষ্কার। এত বড় নেকড়ে ও আগে কখনো দেখেনি। সবচেয়ে বড়টা ওর চেয়েও লম্বা, এমনকি মেরির চেয়েও। ধকধক করে জ্বলছে সবুজ চোখ। বিরাট, ফিসফিস করে বলল লড়া। হ্যাঁ, আরও দেখো পশমগুলো কেমন চকচক করছে। বাড়ির ওপাশেও আছে আরও কতগুলো। আকাশের দিকে নাক তুলে ধারি নেকড়েটা লম্বা ডাক ছাড়ল। সঙ্গে সঙ্গে একসঙ্গে ডেকে উঠল বাকি সব কটা। আস্তা বলে ভয়ে চেঁচাচ্ছে আর দৌড়াদৌড়ি করছে পেট আর প্যাটি। এবার যাও ছোট্ট আধ বোতল, ঘুমিয়ে পড়ো কি। জ্যাক আর আমি জেগে আছি, কোনো ভয় নেই। বিছানায় গেল বটে, কিন্তু বহুক্ষণ ঘুম এলো না লড়ার। দেয়ালের ঠিক ওপাশে ফোঁস ফোঁস নিঃশ্বাস ফেলছে ওরা। মাটি আঁচড়াচ্ছে পিছনের দুই পায়ে। দেয়ালের ফাঁক ফোকর নাক ঠেকিয়ে গন্ধ শুকছে। আবার একবার ডেকে উঠল ধারি নেকড়েটা। জবাব দিল সবাই সমবেত কণ্ঠে। একবার এপাশের জানালা, একবার ওপাশের জানালা দিয়ে দাঁড়াচ্ছে বাবা নিঃশব্দে। জ্যাক পায়চারি করছে দরজায় টাঙানো লেপের সামনে।
যতই হাঁক ডাক করুক ভিতরে ঢুকবার সাহস নেই নেকড়েগুলোর। ভাবতে ভাবতে নিশ্চিন্ত হয়ে ঘুমে ঢলে পড়ল লরা। সাংঘবের গল্পপাঠ চ্যানেলে আপনারা তখন শুনছিলেন লেখিকা লরা ইনগালস ওয়াইল্ডারের লেখা লিটল হাউস সিরিজের তৃতীয় গল্প লিটল হাউস অন দ্য প্রেয়ারি। আপনাদের যদি আমার গল্পপাঠ ভালো লেগে থাকে তবে অবশ্যই গল্পপাঠটিতে একটি লাইক দেবেন এবং গল্পপাঠটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। নমস্কার।